দর্শক, চলছে ৭১-এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ। সাথে আছি আমি ফয়সাল রয়। নির্বাচন ও সার্বিক দিক নিয়ে আমরা আলোচনা করছি। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের দুজন অতিথি আমার সাথে যুক্ত থাকছেন। আমাদের সাথে আমার স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। এছাড়াও আমাদের সাথে জুমে যুক্ত আছেন নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শাহ জে মিয়া। আমরা দুজনের সাথে আলোচনা করব। প্রথমেই প্রশ্ন রাখতে চাই মোহাম্মদ সোহরাব হাসানের কাছে। সোহরাব হাসান, মোহাম্মদ নাই সোহরাব হাসান, আমরা আগামীকালই নির্বাচনের যে প্রস্তুতি দেখতে পাচ্ছি, সার্বিকভাবে আপনি আসলে এইবারকার নির্বাচনের প্রস্তুতি এবং অন্যান্য নির্বাচনের সাথে এবারকার পার্থক্যটা কিভাবে দেখেন, কি মতামত? ধন্যবাদ আপনাকে এবং অস্ট্রেলিয়া থেকে যুক্ত হয়েছেন যে ভাই, তাকেও শুভেচ্ছা। বাংলাদেশের নির্বাচন মানেই যুদ্ধ, ভোট যুদ্ধ, কথার যুদ্ধ এবং শেষে দেখলাম যে টাকারও যুদ্ধ। তো সুতরাং কালকের নির্বাচনের পরিবেশটি কেমন থাকবে এটি নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ আজকে রাতে এবং সারা দিনে যেসব ঘটনা ঘটছে, অঘটন ঘটেছে। কোথাও হাতে নাতে ধরা পড়েছেন, কোথাও টাকা নিতে যেয়ে ধরা পড়েছেন, কোথাও সংঘর্ষ হয়েছে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে, কোথাও কর্মকর্তাকে, সহকারী পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নানা অঘটন কিন্তু ঘটেছে। এখন হয়তো বলা যেতে পারে যে ৭২,০০০, তাই তো, কেন্দ্র? জি, ৭২,০০০ কেন্দ্রের মধ্যে কতটা কেন্দ্রে এটি কি সংখ্যাগরিষ্ঠ? হয়তো সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু একটি কেন্দ্রে অঘটন ঘটলে এটি কিন্তু ১০টি কেন্দ্রে তার প্রভাব পড়ে, বিরূপ প্রভাব পড়ে, নেতিবাচক প্রভাব পড়ে। আর একটি কেন্দ্রে সুষ্ঠু ভোট হলে তারও প্রভাব পড়ে অন্যান্য কেন্দ্রে। সুতরাং এক ধরনের আমরা দ্বিধাদ্বন্দ্ব শঙ্কার মধ্যেই আছি। এ পর্যন্ত কিন্তু বাংলাদেশের অতীতের নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করলে সংঘর্ষের ঘটনা কমই ছিল। বেশি উত্তাপ যে ছড়িয়েছিল সেটি হচ্ছে নির্বাচনী প্রচারে, বিশেষ করে দুই রাজনৈতিক দলের প্রচার, একে অপরের বিরুদ্ধে বাণ ছোড়া হয়েছে, বাক্যবাণ যাকে বলে, এবং দলের নীতি, কর্মসূচি, আদর্শের পরিকল্পনার চেয়ে বেশি বলা হচ্ছে অপর দলের বদনাম বা অপর দলের যে খারাপ দিকগুলো সেটি তুলে ধরা হয়েছে। এবং দুই পক্ষই বলার চেষ্টা করেছে, আমাকে ভোট না দিয়ে অমুককে ভোট দিলে দেশের সর্বনাশ হয়ে যাবে। ঠিক বলেছেন। এই যে মানসিকতা, ভাই আছেন অস্ট্রেলিয়ায়, দেখুন সেখানে কি নির্বাচন এত নীরবে হয়, কেউ টেরও পায় না। মানুষ ভোটের দিন বা ভোটের আগে, এক সপ্তাহ আগেও যে ভোট দিয়ে আসতে পারেন, যে তার হয়তো অন্য কাজ আছে এ কারণে। এবার কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ আমাদের যে কেন্দ্র রয়েছে সেই সংখ্যাও কিন্তু প্রায় ৬২% উপরে, অর্থাৎ একটি বড় অঙ্কের কেন্দ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে ইতিমধ্যেই ঘোষিত রয়েছে। সেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোকে সামাল দেয়া আসলে কি মনে করেন, নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য? আসলে নির্বাচন কমিশন হয়তো অতীতের অভিজ্ঞতা থেকে অথবা অতীতের তথ্য প্রমাণ থেকে এরকম একটা ঝুঁকিপূর্ণ তালিকা করেন, কিন্তু সেই ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে যে তালিকা থাকে সেটি কিন্তু নিয়ে চিন্তার বিষয়। যেমন ধরেন যেসব জায়গায় অঘটন ঘটল, কেন্দ্রে অবৈধভাবে প্রবেশের জন্য কারাদণ্ড হয়েছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং এই ঝুঁকিপূর্ণ, আমার তো মনে হয় যে পুরো যতগুলো বাংলাদেশের নির্বাচনী কেন্দ্র আছে সবটাই কোনো না কোনো দিক থেকে ঝুঁকিপূর্ণ। একটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঝুঁকি তৈরি করতে পারে, সংঘাত তৈরি হতে পারে। আরেকটি হচ্ছে যে যারা দুর্বল সংখ্যালঘু, জাতিগত এবং ধর্মীয়, তারা কেন্দ্রে আসতে ভয় পেতে পারে। সুতরাং কোনো না কোনোভাবে সব কেন্দ্রের, অথবা প্রত্যন্ত অঞ্চলের যে কেন্দ্র আছে সেখানে যাতায়াতের সমস্যা হতে পারে। এক ধরনের ঝুঁকি কিন্তু সব কেন্দ্রেই আছে। তবে এটি বলা হয়েছে যে প্রতিদ্বন্দ্বী, যেটি নির্বাচন কমিশন যে বিবেচনায় করেছে সেটা সম্ভবত যে এখানে দুই প্রতিদ্বন্দ্বী অথবা একাধিক প্রতিদ্বন্দ্বীর
বা 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত সংঘর্ষের শঙ্কা আছে কিনা তার ভিত্তিতে একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র করেছে। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বাড়তি হয়তো নজরদারি থাকবে। একটি নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ হওয়ার প্রথম পূর্বশর্ত হচ্ছে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর আচরণ, প্রার্থীর আচরণ এবং তার সমর্থকদের আচরণ। তারা যদি সীমা লঙ্ঘন না করে কোনো পক্ষ, তাহলে কিন্তু এত পুলিশ, এত বিজিবি, এত সেনা পাহারার প্রয়োজন হয় না। এবং পুরো জাতি কিন্তু এখন আমরা নির্বাচনমুখী। আপনার 9.5 লাখ নিরাপত্তা কর্মী, আপনার তারপর এর সঙ্গে যদি জনপ্রশাসনের যে আরও অনেক লাখ জনপ্রশাসনের কর্মী এরা নিয়োজিত, এবং ভোটাররা তো আছেই। তো একটা হলে যে আমরা একটা এই নির্বাচনের মধ্য দিয়ে একটা সংস্কৃতি যদি তৈরি করতে পারতাম যে নির্বাচন নিয়ে উত্তেজনার চেয়ে উৎসবটা বড় হবে। এই নির্বাচনের উৎসব হয়তো আছে, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু উত্তেজনাটা সেই উৎসবকে ম্লান করে দেওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। আমি এই প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে প্রসঙ্গটা নিয়ে আসবো, তবে ঠিক একই প্রশ্ন নিয়ে আমাদের আরেকজন অতিথির আমি একটু মতামতটা জেনে আসতে চাই, ফিরে আসতে চাই আপনার কাছে। এই মুহূর্তে যাচ্ছি অধ্যাপক ডক্টর শাহজাহান মিয়ার কাছে। ডক্টর শাহজাহান মিয়া, এখনকার যে আমরা পরিস্থিতি দেখছি, এখনকার যে সময়, আপনি কি মনে করেন নির্বাচনের ফলাফলে যে নির্ধারণী ফ্যাক্টগুলো আসলে কি কাজ করবে? কারণ একটা লম্বা সময় যাবত আমরা দেখে এসেছি যে বিভিন্ন ধরনের তথ্য, অপতথ্য এবং সেটির যে প্রভাব এবং পরিকল্পিতভাবে ছড়ানোর যে পরিস্থিতি, সেটা তো আমরা একটি লম্বা সময় যাবতই দেখেছি। সেটা নিয়ে আপনি কি মনে করেন, কোন ধরনের ফ্যাক্টগুলো আসলে ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ ফয়সাল। আপনার সাথে যখনই কথা বলি তখনই কিছু কিছু জিনিস আমি রিপিট করি। তো আমি আবার আজকের এই সুযোগে আমি 71-এর দর্শকদের প্লাস আমার সহ আলোচক, বিজ্ঞ সহ আলোচক, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে ব্যাপারটা আপনি বলছেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সর্ট অফ অ্যাসপেক্ট এটা নিয়ে কথা বলার জন্য। তো আমি এটা নিয়ে কথা বলবো এবং সেই সাথে আমি একটা ফ্যাক্টরও ইনক্লুড করবো, সেটা হচ্ছে রেডিনেস। আমাদের ভোটারদের যে রেডিনেস বা তাদের যে প্রিপারেশন নেক্সট, যেটা আমরা সাধারণত বলি, তাদের প্রিপারেশন রিলেটেড কি কি কাজ, এগুলা কতগুলো মানে ডিটারমিনেন্টস এগুলো এখানে কাজ করে, বিভিন্ন ফ্যাক্টরস এখানে কাজ করে, যেগুলো ফ্যাক্টরস তাদেরকে মানে লিডিং টু মেক এ গুড ডিসিশন। তো এই গুড ডিসিশন কি, গুড ডিসিশনের জায়গাটা হচ্ছে কাকে ভোট দিলে ভালো হয় এটা। তো আগে রেডিনেসের ব্যাপারটা আমি বলি যে দেখেন, আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে প্রতিটা মানুষের একটা কমন, যদি আমি একটা বেসিক বা একটা ফান্ডামেন্টাল একটা লাইন ড্র করি, আপনি দেখেন প্রতিটা মানুষ আমাদের প্রতিটা গ্রামে শহরে বলেন, মেট্রোপলিটন এরিয়াতে লিভ করে বা যারা একেবারে রিমোট এরিয়াতে লিভ করে, একটা কথা সবাই বলবে যে তারা তাদের সন্তানদের নিরাপদ একটা এনভায়রনমেন্ট চায়। তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যরা যখন বাইরে যাবে, তারা যেন নির্বিঘ্নে বাড়িতে সকলে বেরোয়, যদি বা যখন বেরোলো ঠিক সুন্দরভাবে যেন আবার বাসায় তারা ফিরে আসতে পারে নিরাপদে। এবং এই জায়গাটায় যে এনভায়রনমেন্টের কথা আমরা সাধারণত বলি, সেটা হচ্ছে সবকিছুই নিরাপদ থাকবে, সাধারণ স্বাভাবিক একটা অবস্থা থাকবে। আমার সমালোচক কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডায় যখন নির্বাচন হয়, দেখেন কোনো টেনশন নাই মানুষের মধ্যে, সবকিছু স্বাভাবিক, যখন যেটা যার যেখানে ভোট দিতে ইচ্ছা করতেছে সে ভোট দিয়ে চলে আসতেছে। তো এই যে একটা মানে একটা স্বাভাবিক পরিবেশের কথা আমরা বলতেছি, এই পরিবেশের একটা কি ডিটারমিনেন্ট, সেটা হচ্ছে আপনি সেফটি কোথায় ফিল করেন। আমি আবারও বলতেছি, যেহেতু আমি সিটিজেনদের অ্যাসপেক্টস নিয়ে কথা বলতে চাই, আমি একটা কথা বারবার বলতে চাই, বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে দীর্ঘদিন বাস করেছি, একটা জিনিস আমরা বুঝি, আমরা মানে মধ্যপন্থার একটা মেন্টালিটি নিয়ে জন্মাই, গ্রামে অথবা শহরে যেখানে জন্মাই। আমরা কোনো কট্টরপন্থী, কোনো কট্টর আচরণ আমরা পছন্দ করি না। কখনোই আমরা ভায়োলেন্স, মানে আশেপাশে মারামারি হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে, আমরা এটা পছন্দ করি না। বাই নেচার আমরা এরকম। তো যখন আমরা এরকম একটা পরিবেশ এক্সপেক্ট করি, আমরা আমরা সবাই আমরা মনের ভিতরে এমন একটা চিন্তা রাখি, বা আমার মনে হয় রাখা উচিত প্রতিটা ভোটারের, আপনারা যাকে নির্বাচিত করবেন সে যদি আপনি মনে করেন যে আপনাকে এমন একটা আমি বিগার পিকচারে বলতেছি, এমন একটা কান্ট্রি দেবে যে কান্ট্রিটা প্রসপারিটির দিকে যাবে। আপনি এই প্রসপারিটিটা বলতে গেলে অনেক ফ্যাক্টর থাকে এখানে, গ্লোবালাইজেশনের একটা নাম্বার 1 ফ্যাক্টর আছে।
কে আপনার কান্ট্রিকে গ্লোবাল অন্যান্য কান্ট্রির সাথে কম্পিট করতে সাহায্য করবে? এই যুগটা টেকনোলজির যুগ। টেকনোলজিক্যালি কোন কোন সরকার বা কাকে ভোট দিলে, কারা ক্ষমতায় গেলে আপনাকে অনেক কিছু, অনেক আপনার সন্তানদেরকে, আপনাদের আপনার আপনার পাড়া প্রতিবেশী বা আপনার পরিবারকে মানে ভালোভাবে এই কান্ট্রি মানে দেশে লিভ করতে বা বসবাস করতে, সেই সাথে প্রসপারিটিটা নিয়ে আসতে সাহায্য করবে স্টেপ বাই স্টেপ। এটা এত সহজ না। আমি বলতেছি না যে কালকে আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। তো এইরকম প্রগতিশীল আধুনিক জ্ঞান সম্পন্ন বা আধুনিক চিন্তা সম্পন্ন মানুষ বা গোষ্ঠীকে যদি সিটিজেনরা মনে করে যে তাদেরকে তারা নির্বাচিত করবে, ইট কুড বি এ গুড রেজাল্ট, ইট কুড বি গুড রেজাল্ট এজ আউটকাম। এটাই হচ্ছে আমাদের এই এদেশের যে কালচার, আমরা এগুলোই মানে প্যারামিটার, এগুলো অ্যানালাইসিস করে সিটিজেনরা দেখে যে কারা কাকে ভোট দিবে, এবং ভোট দিলে এই ভোটের আগে এই মানে আমরা দেখি যে কোন মানুষটা নির্ভরযোগ্য, সে আমাদের আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারে, এবং কোনো প্রকার যে এই যে আপনি নারী বা যে আমরা সাধারণত বলি যে নারীদের মূল্যায়ন করার ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সমাজের জন্য। আপনাকে ইকুইলিব্রিয়াম একটা সোসাইটি দরকার আমাদের, যেখানে কোনো ধর্মের মানুষ ডিপ্রাইভ হবে না, কোনো জেন্ডারের মানুষ ডিপ্রাইভ হবে না। এখানে এখানে কোনো ধর্মকে নিয়ে আসা, একটা ধর্ম তো আমাদের একটা না, আমাদের বাংলাদেশে অনেক ধর্ম। তো কোনো ধর্মকে বেশি করে দেখা, কোনো ধর্মকে ছোট করে দেখা, এগুলো আমাদের প্রি কন্ডিশনস হওয়া উচিত ভোটের আগে। প্রতিটা নাগরিক, আমরা যারা শিক্ষিত বা সমাজে বাস করি, আমরা দেখব এই ফ্যাক্টরগুলো। এগুলো যদি ওভারঅল আপনি সমস্ত কিছু দেখেন, তাহলে কেবল আপনি বুঝতে পারবেন যে আপনি কাকে ভোট দিবেন, বা এই যে প্রিপারেশননেস বা রেডিনেসের যে জায়গাটা, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। এখন আমি ডক্টর চাই শাহজাহান, যে আপনি ঠিকই বলেছেন, কারণ এবার আমরা যে পরিমাণ নতুন ভোটার অর্থাৎ তরুণ ভোটার আমরা যাদেরকে দেখছি, তাদের যে ডিসাইডিং ক্যাপাবিলিটি, অর্থাৎ তারা সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা থেকে ভাবছে। একটা সময় আমরা শুধু দলকেন্দ্রিক রাজনীতি দেখেছি বা নির্বাচন দেখেছি, যেখানে দলকে পছন্দ করা থেকেই বা অপছন্দ থেকেই আসলে সিদ্ধান্ত বা ফলাফল আসতো। এখন কিন্তু দেখা যাচ্ছে তরুণরা অনেকগুলো ফ্যাক্ট ডিসাইড করে কোনটা তাদের জন্য লাভজনক হবে, কে তাদের জন্য বাস্তব ভিত্তিক সুযোগ নিয়ে আসবে। সেই ফ্যাক্টগুলো কিন্তু আমরা তরুণদের মাঝে এই প্রবণতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন এই বিষয়ে? আমি আপনার সাথে সহমত পোষণ করছি, বিকজ এখনকার তরুণ যারা, আপনাকে সবসময় ভাবতে হবে যে আমাদের যে জেনজি, তারা ডিজিটালি ডিজিটালি লাইক ডিজিটালি, আমরা সাধারণত বলি ডেটা ড্রিভেন ও ডিজিটালি ড্রিভেন। সো এই সোসাইটিটা সবসময় সবকিছু, সমস্ত অপশন এক্সপ্লোর করতে পছন্দ করে। বাই নেচার এদের ভিতরে ডিসকভারি যে মাইন্ডসেট, এটা অলরেডি ঢুকে গিয়েছে। উই উডন্ট বি এবল টু গিভ দেম অ্যান অল্টারনেটিভ। আমরা কেউ তাদেরকে অল্টারনেটিভ দিয়ে অন্যদিকে মানে ডাইভার্সিফাই করে অন্যদিকে নিয়ে যাবো, এটা উই উডন্ট বি এবল টু ডু দ্যাট। তো এইখানে আমি আপনি যেটা একটু আগে আপনাকে উল্লেখ করেছেন, যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট, এখানে অনেক ধরনের রিউমার, স্ক্যাম, তারপরে হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল, এগুলো ছড়ানো হচ্ছে। আমি সবসময় আপনার সাথে যখনই কথা বলি, তখনই টিভিতে আমি 71 টিভিতে আমি একটা কথা বারবার বলি, যে আমাদের এই নেক্সট জেনারেশনকে একটা কথা বলতে হবে, যে তোমরা যা দেখো অনলাইনে, সোশ্যাল মিডিয়া পোস্টে যা দেখো, ডু নট বিলিভ দেম অ্যাট অল। কখনোই তোমরা বুঝো না, চিন্তা করো না যেগুলো সবকিছুই রাইট। এগুলো কখনোই রাইট হতে পারে না। এগুলো রাইট রং এর মাঝামাঝি থাকতে পারে অনেক সময়। তোমাকে জানতে হবে কোন জিনিসটা লেজিটিমেট, এবং you ডক্টর have to- শাহজাহান, আমরা এই গুজব প্রসঙ্গ এবং তথ্য অপতথ্য প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে ফিরবো। তবে তার আগে আমি তরুণ ভোটারদের বিষয়টা নিয়ে সোহরাব হাসানের সাথে একটু আলোচনা করে ফিরতে চাই। সোহরাব হাসান, আমরা তরুণ ভোটারদের নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা প্রায় নতুন যত ভোটার পাচ্ছি প্রায় 8 লাখ থেকে উপরে, এবং একই সাথে নারী ভোটারদের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কি মনে করেন ফলাফলের ক্ষেত্রে এই দুই ধরনের ভোটারের সিদ্ধান্ত নেওয়ার যে জায়গা, সেটি কতটুকু প্রভাবিত করতে পারে? আমি যদি আরেকটু বৃহৎ পরিসরে তরুণদের বিষয়টি ব্যাখ্যা করি। অবশ্যই। আমরা শুধু নির্বাচনের সময় তরুণদের কাছে দাবি করি তরুণরা কি চায়, কি চিন্তা করে, বা তাদের জন্য কি প্রয়োজন, কিন্তু আমরা কি নির্বাচনের বাইরে অন্য সময় সারা বছর কি তরুণদের কথা ভাবি, যে তরুণদের কি প্রয়োজন, তরুণদের কি চাহিদা, তরুণদের কি দাবি, এবং তার স্বাচ্ছন্দ্য কিভাবে নিশ্চিত করা যাবে, তার শিক্ষা কিভাবে নিশ্চিত করা যাবে। আপনি দেখুন যে প্রতি বছর লাখ লাখ তরুণ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, এবং তাদের অধিকাংশ ফিরে আসেন না। আবার যারা এখানে পড়াশোনা করেন, তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর তারা বাইরে চলে যান। আমরা তাদের বসবাস উপযোগী একটি ভূখণ্ড তৈরি করতে পারিনি, একটা বাংলাদেশ তৈরি করতে পারিনি।
সুতরাং আমরা নির্বাচনের সময় তরুণদের প্রবণতার কথা বলবো, তরুণদের উচ্ছ্বাস বা তরুণরাই 24শে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেই তরুণরাও কিন্তু আবার এক জায়গায় নেই। তাদের কেউ নতুন দল করেছেন, কেউ দল থেকে বেরিয়ে গেছেন, কেউ যার কী বলে রাজনৈতিক পরিসরে চলে গেছেন। সুতরাং তরুণরা কিন্তু বিভক্ত। 24শে যেমন তরুণরা ঐক্যবদ্ধ ছিল, তরুণরা বিভক্ত। এই 4 কোটি তরুণ বা 4.5 কোটি তরুণের কথা বলা হয়, তরুণ ভোটার, তারা যে কোনো সিদ্ধান্ত নিলে তারা সেটা বাস্তবায়ন করতে পারতেন যে ভোটের মাধ্যমে, কিন্তু তারা ঐক্যবদ্ধ নেই। সুতরাং এটা করতে হবে যে তরুণরা এই নির্বাচনে যে নীতি নির্ধারক বা নির্বাচনের ফলাফল তাদের উপর নির্ভর করত যদি তারা ঐক্যবদ্ধ থাকতো। আর আমরা তরুণদের স্বপ্ন দেখাতে পারছি কিনা। এখনও বাংলাদেশের জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকারত্ব। তা বেকারত্ব, একজন বেকারের কাছে আপনি যদি গণতন্ত্রের স্বপ্ন দেখান, বাক স্বাধীনতার স্বপ্ন দেখান, আপনি যদি সোনালী ভবিষ্যতের কথা বলেন, তার কাছে কিন্তু এটি অর্থহীন। তার হচ্ছে প্রথম তার জীবিকা, তার আগামীকাল কিভাবে চলবে, আগামী মাস কিভাবে চলবে, এই নিশ্চয়তা। আমাদের রাজনৈতিক দলগুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছে খুবই ভাষা, খুবই একটা সাধারণ বক্তব্য। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 1.5 বছরে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে। কিভাবে করবে আমরা এখনও জানি না। যে বলছে যে যেসব খাতে তাদের প্রয়োজন বা যেসব খাত এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি, এবং বিশেষ করে আউটসোর্সিংয়ের কথা বলা হয়েছে। আউটসোর্সিংয়ে এখনও তো বেশ বহু তরুণ নিয়োজিত আছে, আবার তাদের পথও বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের যে নতুন নীতি, ডোনাল্ড ট্রাম্প আসার পর যে নীতি নিয়েছে, তাতে অনেকের জীবিকা বন্ধ হয়ে গেছে। এখন তাদের জন্য আমরা স্বপ্ন দেখাতে পারি কিনা, স্বপ্ন দেখাতে পেরেছি কিনা, পারিনি। আর সুতরাং তরুণদের কাছে যে আশা করি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবে তারা, সেটা খুব আশা করা যায় না। আরেকটি হচ্ছে যে তরুণরা ভোট দিলেন কোনো দলকে বা কোনো দলকে নির্বাচিত করে আনলেন, সেই তরুণদের যে আকাঙ্ক্ষা তারা ধারণ করে, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো কিনা, আমাদের রাজনৈতিক নেতৃত্ব পূরণ করতে প্রস্তুত কিনা। ভাই বলছিলেন, শাহজামিয়া অধ্যাপক, তিনি বলছিলেন যে প্রস্তুতি, এই যে নির্বাচনের যে একটা মানসিক প্রস্তুতি, একটা প্রাথমিক যে তার কি করতে চায় তার পরিকল্পনা, আমাদের রাজনৈতিক দলগুলো পরিকল্পনা নেই। এবং প্রতিটাই ক্ষেত্রে আপনি দেখেন যে নির্বাচনের যে পরিকল্পনা আছে বা যে ইশতেহার দিয়েছে, ইশতেহারের চেয়ে বেশি কথা হয় কিন্তু অন্য পক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করা অথবা ঘায়েল করা যাবে কিভাবে। তরুণত্ব এ থেকেও শিখে। এবং 24শে জুলাই অভ্যুত্থানের পর যেটি বেদনাদায়ক, সেটি হচ্ছে আমরা নতুন বন্দোবস্ত চাই, নতুন রাজনীতি চাই, তরুণরাও চান নিশ্চয়ই, কিন্তু তরুণদের এক অংশ যে ভাষা ব্যবহার করছেন, একে অপরকে যে ভাষায় গালাগাল করছেন, এটি কিন্তু 24শে আগস্টের আগে ছিল না, একেবারে উচ্চারণ অযোগ্য ভাষায়। সুতরাং শুধু তরুণদের আমরা স্বপ্ন দেখাতে পারিনি, স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। এখন তারপরও নির্বাচনে তো তরুণদের আমরা সক্রিয় অংশগ্রহণ চাই, এবং ভবিষ্যতে রাজনীতিতে তাদেরকে কতটা সম্পৃক্ত করা যাবে। আমরা কি তাদের কাছে ভোট চাইব শুধু? তা না, তাদের কাছে থেকে দেশ পুনর্গঠন, গণতন্ত্র পুনর্গঠন এবং পুনর্গঠনে তার যে সক্রিয় ভূমিকাটা আমরা নিতে পারবো কিনা। অনেকে বলেছেন যে তরুণরা এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক, এক ধরনের আত্মকেন্দ্রিক। কিন্তু আত্মকেন্দ্রিক কেন হয়? যখন ভরসা হারান, যখন প্রবীণদের কাছে পূর্বসূরীদের কাছ থেকে তিনি যে প্রত্যাশা করেন সেটা পান না। তাহলে কি আমরা কি এটি বলতে পারি, তরুণদের স্বপ্ন দেখানোর যে প্রসঙ্গটি, সেজন্য যে ধরনের পথ খোলা বা যে ধরনের অপরচুনিটি দরকার ছিল, তারা কি সেই ধরনের অপরচুনিটি পেয়েছে? আমরা যদি আজ তারা পাননি, কিন্তু তাদেরকে সেটা আমরা পথ তৈরি করে দিতে পারিনি, আমাদের রাজনীতি তৈরি করতে পারিনি। ভেবেছিলাম যে পুরনো রাজনীতি পারেনি, 24শে জুলাইয়ের পর তারা পারবে, অভ্যুত্থানের পর, কিন্তু সেটাও পারেনি। এখনও যে কারণে যে তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিলেন,
তাদের জোটবদ্ধ হতে হলো একটি চরম ডানপন্থা রাজনীতির সাথে। মানে তাদের রাজনৈতিকভাবে নীতি বা আদর্শগতভাবে কিন্তু তাদের কোনো মিল নেই। এবং তারাও বলছে যে এটি হচ্ছে তাদের কৌশলগত ঐক্য। এখন কৌশলগত ঐক্য এই তরুণদের কোথায় নিয়ে যাবে? আবার ধরুন আহ, ধরুন যদি জামাত ইসলামী এই নির্বাচনে জয়ী হয় বা 10 দলীয় জোট জয়ী হলে কি তারা তরুণদের যে দল অর্থাৎ এনসিপির নীতি আদর্শ গ্রহণ করবে, না জামাত ইসলামী এবং তার অন্য যে সহযোগী আছে তাদের নীতি আদর্শ গ্রহণ করবে? এটি বিএনপির ক্ষেত্রেও সত্য। বিএনপিরও তো অনেক মিত্র দল ছিল, এবং বিএনপির ক্ষেত্রে আরও বেদনাদায়ক হচ্ছে বিএনপির যারা সহযোগী ছিল তাদের অনেককে তারা আসন সমঝোতা করতে পেরেছে, অনেকে পারেনি, আবার অনেকে তার নিরাপত্তাহীনতা থেকে বিএনপিতে লীন হয়ে গেছে। এবং যে এটা অতীতেও আমরা দেখেছি, আওয়ামী লীগ বিএনপিতে যারা জোটবদ্ধভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, পরবর্তীকালে দেখা গেছে তাদের নিজস্ব স্বকীয়তা আর নেই, সত্তা নেই। তো সুতরাং তরুণদের একটা বিকল্প, অনেকেই বলছিলেন তরুণরা যদি নিজেরা এই দুই বড় জোটের বা জামাত ইসলাম বা বিএনপির জোটের বাইরে থেকে একটা স্বতন্ত্র শক্তি তৈরি করতে পারত, এবং সেটি হয়তো ভবিষ্যৎ বাংলাদেশকে পথ দেখাতে আরো পারত। একটি নতুন জায়গায় আসলে নিয়ে যেতে পারতো, এবং তরুণদেরও আমরা মতামত এবং বাস্তবায়ন এবং তাদের সেই সিদ্ধান্তের শক্তির জায়গাটা আমরা আরো পরিষ্কারভাবে জানতে পারতাম। সোরাফ হাসান, আপনি আমাদের সাথে থাকুন। একটু ফিরে যাচ্ছি অধ্যাপক ডক্টর শাহজে মিয়ার কাছে। ডক্টর শাহজে মিয়া, আমরা তরুণ ভোটারদের প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা করছি, এবার নানা রাজনৈতিক দল নানা ইশতেহার দিয়েছে। আমরা 7 দফা, 31 দফা, 41 দফা, নানা ধরনের দফার আমরা ইশতেহার দেখেছি। তরুণদের নিয়ে উল্লেখিত বেশ কিছু পয়েন্ট কিন্তু রয়েছে। কি মনে করেন এই সব পয়েন্টগুলোকে, ইশতেহারের এই যে বিষয়গুলোকে বাস্তবতায় নিয়ে আসা কতটুকু সহজ বা কতটুকু বাস্তব ভিত্তিক বলে মনে করেন? ধন্যবাদ ফয়সাল। শুরুতে যেটা আমি বলবো, বাস্তব ভিত্তিক যে ব্যাপারটা আপনি আমাকে বললেন, এটা বলার জন্য আমাকে ফার্স্ট বলতে হবে যে বাস্তবতার সাথে মিল রেখে পলিটিক্যাল পার্টিজ যারা তাদের ম্যানিফেস্টো আমাদের সামনে প্রেজেন্ট করলো, তারা কতটা কোন কোন ম্যানিফেস্টো গুলো, কোন কোন পয়েন্ট গুলো তারা বাস্তবতার নিরিখে বিশ্লেষণের মাধ্যমে তারা আমাদের সামনে হাজির করলো, এটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন আপনাকে বলতে পারি একটা কথা, যে রাজনৈতিক দল হিসেবে এই দল হিসেবে মানে যেই দলই আপনি নাম করেন, যদি তাদের ম্যানিফেস্টে ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন থাকে যে তারা অলরেডি দে হ্যাভ ডান দেয়ার হোম ওয়ার্ক ভেরি ওয়েল, এটা আমি বলতেছি। আমি আবারও ভোটারদের সাইড বা তরুণ প্রজন্মের সাইডটাকে ফোকাস করতে চাচ্ছি, বিকজ আমি দেখলাম যে আমার বিজ্ঞ সহ আলোচক, উনি একজন সিনিয়র জার্নালিস্ট, আমি ওনাকে চিনি, উনি ওয়ান্ডারফুল কিছু কিছু পয়েন্টস উনি আজকে এখানে মানে এখানে প্রেজেন্ট করলেন। উনি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। ইটস এ গ্রেট লার্নিং, আই বিলিভ। তো ওই জন্য আমি ওই সাইডটাকে ফোকাস না করে আমি সিটিজেন বা আমাদের যে তরুণ প্রজন্ম তাদের সাইডটাকে একটু ফোকাস করি। আমি আমি যে জায়গাটাকে টাচ করবো সেটা হচ্ছে সর্বজনীন যে ব্যাপারটা, এই যে সর্বজনীনতা, যেটা সবার কাছে গ্রহণযোগ্য, সবার জন্য ভালো, যে কালেকটিভ যে অ্যাপ্রোচটা, কোন কোন এজেন্ডা তরুণ সমাজকে একটা কালেকটিভ অ্যাপ্রোচের মধ্য দিয়ে নিয়ে যেতে পারবে, তাদেরকে প্রসপারিটি দিতে পারবে ভবিষ্যতের জন্য। এখানে ফ্রিল্যান্সিং এর কথা আছে, এখানে হাইটেক এর কথা বলা আছে, এখানে এখানে গ্লোবাল স্কিলস জেনারেশনের কথা বলা আছে। হ্যাঁ, আমি মনে করি প্রতিটা তরুণ প্রজন্মের দেখা উচিত কোন রাজনৈতিক দল তাদের এই জায়গাগুলোতে ফ্যাসিলিটেট করতে পারে, কারা আসলে অন্তর থেকে চায় যে এই জিনিসগুলোতে তারা সামনে যাক, তারা পৃথিবীর বুকে নিজেকে ফ্লোরিশমেন্টের জায়গাটা নিয়ে যাক। এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা ভবিষ্যতে এই ধরনের ন্যাশন ওপেন করতে পারি আমাদের জন্য, এই ধরনের অপরচুনিটি যদি নিয়ে এসে আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের বাংলাদেশের পুরো জাতিকে এই ধরনের একটা ওপেন স্পেস বা ফ্রি লেন্স দিতে পারি, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে ভালো। রাজনৈতিক দল হিসেবে কারা ওপেন, তাদের ভিতরে নারী পুরুষের মানে ভেদাভেদ নাই, তাদের বিরুদ্ধে পাহাড় সমতল বা মানে বিভিন্ন ছোট ধর্মগোষ্ঠী, বড় বড় ধর্মের মানুষ, তাদের ভিতরে মানে বিধি বিধি বা রেস্ট্রিকশনস তৈরি করার মেন্টালিটি নাই। তরুণদেরকে এই জায়গাটাকে বের হয়ে আসতে হবে। দে মাস্ট কাম উইথ এ অ্যাকসেপ্টেবল ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামটা ভেরি ইম্পর্টেন্ট তাদের জন্য লার্ন করা।
তারা যাতে সবাই সমানভাবে মানে মানে এখানে লার্নিং ইচ আদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা তাদের তাদের পিয়ারের কাছ থেকে লার্নলি লাইক কি বলা যায়, একটা একটা কন্ট্রোলিং মেকানিজম বা একটা একটা মানে কি বলা যায় যে একটা মানে একটা ডেভেলপিং মেকানিজম, অর্থাৎ যাতে তরুণ যারা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি এবং তাদের যে আশা রয়েছে আসন্ন সরকার বা পরিস্থিতি নেই, সেই সুযোগ যাতে তারা পায়, সেই জায়গাটা আসলে নজরে রাখা উচিত। ঠিক একই বিষয় নিয়ে সোহরাব হোসেন কিছু যুক্ত করতে চান কিনা? তরুণ ভোটারদের জন্য আমরা যা দেখছি এবং তরুণ সমাজ আমাদের যা রয়েছে, আসন্ন সরকারের আসলে এই জায়গাটা থেকে কি করা উচিত বা কি পরামর্শ দিতে চাইবেন যদি আমরা তরুণদেরকে একটু এগিয়ে নিতে যেতে চাই? তরুণদের এগিয়ে নিতে হলে প্রথমে যেটা করতে হবে, তরুণদের জন্য আমরা করব কিছু তা নয়, তরুণদের করে দেব তা নয়, তরুণদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত করতে হবে, প্রক্রিয়াকে এগিয়ে নিতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। সেটি সেটি সব ক্ষেত্রেই, সেটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যেমন, সেটি বিজ্ঞানে যেমন, সেটি রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যেমন। এবং এ তো ঠিক, তরুণরা যা পারে প্রবীণরা পারবে না। কারণ তরুণরা হচ্ছে আজকে থেকে গত 5 বছরে বিজ্ঞানের যে অগ্রগতি হয়েছে, তার পূর্ববর্তী 25 বছরে তা হয়নি। পূর্ববর্তী 25 বছরে যা হয়েছে তা পূর্ববর্তী 100 বছরে হয়নি। সুতরাং ভাবতে হবে, এবং আজকে 5 বছরে যেটা হয়েছে আগামীতে হয়তো 1 বছরে সেটা হয়ে যাবে। সেই জায়গা এই থেকে যে আসলে সংযুক্ত করা, কিন্তু আমরা এই গোত্রীয় বিভাজনে তাদেরকে ব্যস্ত রাখি, অনেক সময় অনেক রেখেছি, এই 54 বছর ধরেই রেখেছি। আপনি দেখুন, এই যে এখন তরুণরা এককভাবে কিন্তু এই ফলাফল নির্ধারণ করতে পারবে না, কারণ তারা বিভক্ত। আমরা তাদের একত্র করতে পারিনি, এবং রাষ্ট্রকেও একত্র করতে পারিনি। আজকে যেমন জুলাই অভ্যুত্থান যে সুযোগটা এনে দিয়েছিল, এবং অন্তর্বর্তী সরকারও সেটা পারেনি।